কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পটুয়াখালী জেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হচ্ছে কুয়াকাটা। পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত সাদা বালির এই সমুদ্র সৈকত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এটিই বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। তাই সমুদ্র উপভোগ করতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন কুয়াকাটায়। এবারের কুয়াকাটা ভ্রমণে মনের মতো করে সমুদ্র উপভোগ করেছি। সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা ঘুরে দেখেছি 200 বছরের পুরনো রাখাইনদের ঐতিহাসিক নৌকা, সুন্দর কারুকাজে খচিত বৌদ্ধ মন্দির, ঘুরে দেখেছি লেবুর চর, দোলনা পয়েন্ট, 3 নদীর মোহনা ও ঝাউবন। আরও ঘুরে দেখেছি মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, মিশ্রিপাড়া তাঁত মার্কেট এবং মিশ্রিপাড়া রাখাইন পল্লী। কুয়াকাটার মজার মজার খাবারের স্বাদ গ্রহণ করেছি এবং সন্ধ্যায় সামুদ্রিক মাছের বারবিকিউয়ের সাথে সজীব ভাইয়ের পরোটার স্বাদ গ্রহণ করেছি। আমাদের এবারের 2 দিন 1 রাতের কুয়াকাটা ভ্রমণ গল্পটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দিস ইজ বাইক ট্রাভেলার তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজ যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা। আসলে অনেক দিন যাবৎ আমার সামুদ্রিক মাছের বারবিকিউ খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু সময় সুযোগ পাচ্ছি না। এখন সময় হচ্ছে রাত 12টা। আমরা এখন বের হচ্ছি। ইচ্ছা ছিল সকালে সূর্যোদয় যে কুয়াকাটায় দেখবো, কিন্তু 12টার সময় বের হয়ে আসলে সূর্যোদয় দেখা একটু কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। খুব ধীর সুস্থে যাবো এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছি যেন সুন্দরভাবে সুস্থভাবে আমরা পৌঁছাতে পারি। খুব রিল্যাক্সে গেলে হয়তো 7 ঘন্টা লাগবে। তবে আরেকটা কাজ আমাদের এখন বাকি আছে। ব্যাগটা এখনো বাইকে বাঁধা হয় নাই। ব্যাগটা গুছিয়ে রেখেছি, রেডি করে রেখেছি। জাস্ট এখন নিচে যাব, নিচে যেয়ে ব্যাগটা বাঁধবো, বেঁধে ইনশাল্লাহ আমরা রওনা করবো। চলেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পথে রাস্তায় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা বাসা থেকে বের হতে পেরেছি আর কি। এখন সময় হচ্ছে 12:26। দেখ, সব মিলিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এইখান থেকে আমি গুগলে সার্চ দিয়েছিলাম, দেখলাম সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট আর 241 কিলোমিটার পথ দেখাচ্ছে। খুব বেশি তাড়াহুড়ো করবো না, সারা রাত রাইড করতে হবে। আবার দিনে একটু বিশ্রাম নিব। আজকে আসলে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আমি পাই নাই। বেশ কয়েকবার কুয়াকাটা আমার যাওয়া হয়েছে, তা তো 10-15 বারের উপর হবে। আর বাইক নিয়ে এটা আমার 5ম বার আমি কুয়াকাটা যাচ্ছি। এর আগে 4 বার গিয়েছি। তা সব মিলে এনজয় করছি। আসলে সমুদ্র দেখার জন্য মনটা খুবই উতালা হয়ে উঠেছিল, যার কারণে কুয়াকাটা থেকে কাছে সমুদ্র আসলে ফরিদপুর থেকে কোথাও নাই। আর কক্সবাজার যেতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আসলে অনেক দূরের জার্নি, একটু সময় নিয়ে যেতে হবে। এবার কুয়াকাটা যাচ্ছি, সামনের ট্যুরে সমুদ্র দেখতে ইনশাল্লাহ কক্সবাজার যাব। ভাঙা গোল চত্বরে আসলাম মাত্র। এখন সময় হচ্ছে 1:31, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট সময় লাগলো। আসলে এই রাস্তা ঐতিহাসিক রাস্তা, ফরিদপুর টু ভাঙা পর্যন্ত বর্তমান যে ঐতিহাসিক রাস্তা পাড়ি দিয়ে আসতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। দেখ, সব মিলে এই রাস্তাটা একটু দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। এখানে একটু ঠান্ডা বাতাস, এতক্ষণ একটু জিরাইলাম। আর বাইকে একটা বিশ্রাম দরকার ছিল, আসলে বাইকে একটু বিশ্রাম দিলাম। এইখানে আসতে যেই মনে করেন হাত পা ব্যথা হয়ে গেছে, হয়রান হয়ে গেছি। সামনে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তবে আল্লাহকে সাহায্য চাচ্ছি যেন বাকি পথটুকু আমরা সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছাতে পারি। আমরা যে নদী পার হচ্ছি, নদীটার নাম হচ্ছে সন্ধ্যা, কিন্তু পার হচ্ছি আমরা ভোর 4টায়। এখন 3:56 বাজে। এখন সময় হচ্ছে ভোর 4:18 আর আমরা বরিশাল সিটিতে চলে আসছি। দারুণ সুন্দর, দারুণ দারুণ। আর এই ভাই পায়রা সেতু হেঁটে পাড়ি দিচ্ছে নাকি বুঝতে পারলাম না।
এখানে বাইকটা রেখেছি আর এই মসজিদে ফজরের নামাজ কমপ্লিট করলাম। এখান থেকে সার্চ দিলাম মোবাইলে, এখান থেকে আর কত দূরে, এই 67 কিলোমিটার দেখাচ্ছে, আর যেতে সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট। এখন সময় হচ্ছে 5টা 36। আমরা 7টার মধ্যে আশা করছি ইনশাল্লাহ চলে যেতে পারবো। এখন সময় হচ্ছে 6টা 4, আর এই রাস্তাটুকু আমার দারুণ লাগে, প্রতিবার আসি আর এই রাস্তাটা উপভোগ করি। বন্ধুরা, আমরা এখন চলে আসছি মহিপুর সেতুতে, অর্থাৎ এটি হচ্ছে কুয়াকাটা পৌঁছানোর সর্বশেষ সেতু। এই সেতু পাড়ি দিয়ে আর 5 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য, আমাদের সাগরকন্যা কুয়াকাটায়। অসংখ্য জেলেদের নৌকা আছে এখানে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মহিপুর ঘাট। সাগর থেকে যত মাছ এই কুয়াকাটায় এসে মাছের নৌকাগুলো ফেরে এই মহিপুর ঘাটেই ফেরে। আমার পিছনে যে জেটি দেখতেছেন, এই জেটিতেই মূলত সকল নৌকাগুলো ফেরে। হাজার হাজার নৌকা এখানে হয় মাছ খালাস করেছে, তবে মাছ খালাস করার অপেক্ষায় আছে। আসলে অসম্ভব সুন্দর এই দৃশ্য, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এত ভালো লাগছে বলার মতো না। এরকম হাজার হাজার নৌকা এর আগে 600কে আমি কখনো দেখি নাই। এই প্রথমবারে এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আমার হলো। দুই পাশে, ব্রিজের এই পাশে এবং ওই পাশেও অসংখ্য নৌকা, হাজার হাজার নৌকা। এরকম সুন্দর দৃশ্য এই কুয়াকাটা এসেই আমি দেখতে পাবো, এটা আসলে ভাবি নাই, কল্পনা করি নাই। কুয়াকাটার দিকে এগিয়ে যাচ্ছে আর এইখানে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনালি আমরা কুয়াকাটা এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ, সুস্থভাবে এবং সুন্দরভাবে। আমাদের সেই গতকাল রাত 12টা 26 আমরা রওনা দিয়েছিলাম, আর এখন 7টা 18, প্রায় 7 ঘন্টা সময়ে আমরা কুয়াকাটা এসে পৌঁছালাম। ওই সামনে 0 পয়েন্ট। দেখ, সব মিলিয়ে আমরা শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে চলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই আমরা 0 পয়েন্টে চলে আসলাম। আগে ওই সামনে একেবারে একটু সাগরের ঢেউ একটু দেখে আসি, এরপরে এসে আমরা হোটেল খুঁজবো। এইখান পর্যন্ত আসতে দিবে টুরিস্ট পুলিশ, আর সামনে যাইতে দিবে না। ওই সাগর দেখা যাচ্ছে, দেখেন বন্ধুরা। আমরা আপনাদেরকে আগে এই সাগর পাড়ে নিয়ে আসলাম। সাগরের পানি একদম ঘোলা হয়ে আছে, এখন একটু ভাটা চলতেছে মনে হচ্ছে, কারণ জোয়ার আসলে পানিটা এইভাবে চলে আসবে। ইনশাল্লাহ আপনাদের সমস্ত জায়গা ঘুরে দেখাবো। আমরা কুয়াকাটার যতগুলো প্লেস আছে সবগুলো প্লেসই ঘুরবো। কুয়াকাটা নামের পিছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের ইতিহাস। ধারণা করা হয় 18 শতকে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে এবং সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়া খনন করেছিল। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। আমরা অলরেডি রুমে চলে আসছি। আমরা বিচে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পরে রুম নিয়েছি, ফ্রেশ হয়ে আপনাদের সাথে কথা বলছি। এখন প্রথম কাজ হচ্ছে ব্রেকফাস্টটা সারা। আসলে গতকাল রাতের থেকে এই পর্যন্ত ঘুমাই নাই, ঘুম খুব প্রয়োজন। ব্রেকফাস্টটা করে এসেই আগে ঘুমোবো 3-4 ঘন্টা। ঘুম থেকে উঠে এরপরে গোসল করতে যাব। গোসল করে খাওয়া দাওয়া করে কোথায় যাব তা জানি না, কিন্তু এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সময় হচ্ছে 12:30, আর আমরা সেই সকাল 9টায় ঘুমিয়েছিলাম। এখন উঠে সাগরে যাচ্ছি গোসলের উদ্দেশ্যে। আমরা এই যে আমাদের রুম থেকে বের হলাম, হোটেল সাগর নীর, আর এর ঠিক বিপরীত পাশে আসলে সৈকত। এই যে রাস্তাটা পার হচ্ছি, রাস্তার এই পাশেই সৈকত। আমরা এখান দিয়েই সরাসরি সৈকতে নেমে যাব, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেল। সেটা হচ্ছে আমরা জোয়ারে আসছি, আর একটু আগে আসলে ভাটা ছিল, তখন সৈকতটা সুন্দর ছিল। আমরা একটু সৈকতে ঝাপাঝাপি লাফালাফি করব, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ আমরা এখানে পা ভিজিয়ে বসে থাকার চেষ্টা করব, গা ভিজিয়ে বসে থাকার চেষ্টা করব। চলেন একটু সাগরে পা ভিজাই। Remember who I am. I hope you still recognize. I know I've changed. Things seem so perfect now that I'm on my own. I see the values of you. আমরা একদম এই 0 পয়েন্টে আছি, আর একেবারে দেখেছেন
ঢেউগুলো কিন্তু একেবারেই পাড়ে এসে পড়তেছে, অর্থাৎ এখন জোয়ার আসছে। সকালবেলা ভাটা থাকার কারণে নিচে একটু সৈকতের যে বালুচর এটা দেখা যাচ্ছিল, এখন কিন্তু সৈকত দেখা যাচ্ছে না। ঢেউ তো উপভোগ করতেই আসছি। দেখেছেন কি বিশাল বিশাল ঢেউ হচ্ছে। এই পাশে অসংখ্য মানুষ আছে। আমরা এই দিকটা একটু একটু যাবো, জাস্ট এখানে এসে দাঁড়ালাম। সাগরের ঢেউ, শান্তি। শীতকালে আসলে কুয়াকাটায় এই উত্তাল ঢেউগুলো উপভোগ করা যায় না, তখন একেবারেই শান্ত থাকে সে কুয়াকাটা। আর আমি বর্ষার শেষে প্রতি বছর আসার চেষ্টা করি একটা কারণে, কুয়াকাটার এই ঢেউগুলো উপভোগ করার জন্য। বর্ষার পরে আসলে কুয়াকাটায় একটা সমস্যা, সেটা হচ্ছে সাগরের পানি থেকে ঘোলা, অর্থাৎ গোসল করলে পুরা বালি কাদায় ভরে যায়, এই একটা সমস্যা। তাছাড়া বর্ষার পরে আসলে আর কোনো সমস্যা নাই। বড় বড় ঢেউ এবং সমুদ্রের যে আসল গর্জন এটা উপভোগ করা যায়। আমাদের গোসল শেষ করে আমরা রুমে আসছি। রুমে এসে রেডি হয়েছে, আসলে লাঞ্চ করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এখন সময় হচ্ছে 3:30। সেই 12:30টায় গোসল করতে গিয়েছিলাম। প্রায় 3 ঘন্টার বেশি আমরা গোসল করেছি, তাও মন ভরে নাই। সাগরে আসলে গোসল করতে একটু বেশি সময় ইচ্ছে করে। লাঞ্চ শেষে আমরা বের হয়ে পড়েছি, একবারে আমরা ঘুরবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর খাবার হোটেলে এত পরিমাণ ভিড় ছিল যে আপনাদের রিভিউ দিব সেই সুযোগ আসলে পাই নাই। এখন আমরা আসছি এই যে রাখাইনদের এখানে একটা নৌকা রাখা আছে, ঐতিহ্যবাহী কুয়াকাটার যে নৌকাটা, এই নৌকা সম্পর্কে আমরা জানবো এবং এটা দেখতে আসছি। এখানে ইতিহাসটা লেখা আছে। 2012 সালে মূলত এই নৌকাটা একটা ঝাউবনের মধ্যে মাটি ঘুরতে ঘুরতে পাওয়া যায়। যে ইতিহাসটা লেখা আছে, প্রায় 200 বছর আগে এই নৌকাটা তৈরি হয়েছে বলে ধারণা করা হয়, এবং এখানে বলা হচ্ছে এই নৌকাটা মূলত রাখাইনরা তৈরি করেছিলেন। এটাকে সোনার নৌকা বলেও অনেকে এখানে লিখেছেন। অন্য মতে আছে যে এটা মূলত পর্তুগিজদের একটা নৌকা, আসলে সাগরে ভাসতে ভাসতে একসময় এসে সাগরের তীরে চলে আসে। যারা কুয়াকাটা আসবেন আপনারা এই নৌকাটা দেখতে পারেন। এবং এইখানে আর একটা জিনিস আছে, এখানে কমেন্ট করার সিস্টেম আছে। বন্ধুরা, আমি এই নৌকার একটা মতামত লেখার চেষ্টা করছি, যদিও এইখানে ইতিহাসটা পড়ে আমি জানতে পারলাম, আসলে এইভাবে ইতিহাসটা আমার জানা ছিল না। বন্ধুরা, আমরা যে কুয়ার সামনে এখন দাঁড়িয়ে আছি, এই কুয়ার নামকরণ থেকেই মূলত কুয়াকাটার নামকরণ করা হয়। 1784 সালে এইখানে যারা বসবাস শুরু করেন রাখাইনরা, তারা আসলে মূলত মিঠা পানির জন্য মূলত এই কুয়াটা খনন করেন বলে এখানে বর্ণনা করা আছে, লেখা আছে। এটাকে ঐতিহ্য ধরে রাখার জন্য বা ঐতিহাসিক এই নিদর্শনটি মানুষের উপস্থাপন করার জন্যই মূলত এই কুয়াটা এখানে যত্ন করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা বৌদ্ধ মন্দিরের উপরে যাচ্ছি। এই বৌদ্ধ মন্দিরটা মূলত 1784 সালে যখন এই কূপ খনন করা হয় আমরা পড়ে আসলাম। রাখাইনরাই মূলত এই মন্দিরটা নির্মাণ করেন। পরবর্তীতে এই গৌতম বুদ্ধের যে মূর্তিটা আপনারা দেখলেন, এই মূর্তিটা 1924 সালে এখানে স্থাপন করা হয়। এটা স্বর্ণ, রূপা এবং তামা দিয়ে তৈরি একটা স্বর্ণ মন্দির। বন্ধুরা, আমরা এই ছোটো ভাইকে পেয়েছি। সে ক্লাস 9-এর স্টুডেন্ট, এখানে পড়াশোনা করে। এখানে যে আবাসিক আমরা যেটাকে বলি এটাতে থাকে। আমার নাম অং সাইওয়ান। অং সাইওয়ান নাকি? জি, বলতে পারছি। এর অর্থ কি? আমার অর্থ হচ্ছে অং মানে সফলতা, সান মানে সূর্য, আর ওয়াং মানে সূর্যের আলো। সফলতা সূর্যের আলো, তার জন্য আমাকে দেওয়া রইল। লেবু চর দেখবো, এরপরে ঝাউবন, দোলনা পয়েন্ট, 3 নদীর মোহনা, ফাতরার চর, সব আসলে
একই জায়গায়, এই রাস্তা দিয়ে 3-4 কিলো আগে গেলে পরে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। এই জায়গাটা আমার কুয়াকাটা সবচেয়ে বেশি ভালো লাগে, সে বিকাল বেলায় বিশেষ করে এই জায়গাটা, এই যে সূর্য ডুবতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেবুরচর এইদিকে বিকালবেলা সবাই আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সূর্য অস্ত দেখা। লেবুরচরের এইখান থেকে সূর্য অস্তটা সবচেয়ে সুন্দর দেখা যায় কুয়াকাটা থেকে। আমরা ঝাউবনের কাছাকাছি চলে আসছি, আর এই উপর থেকে সামনে কাদা, এই জন্য এই দিক দিয়ে সুন্দর ব্যবস্থা, নেমে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সূর্য একদম মেঘের নিচে চলে গিয়েছে। আমরা সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম এখানে এসে, কিন্তু সূর্যাস্ত দেখা হয়ে গেছে সূর্যাস্ত যাওয়ার আগেই আর কি। মেঘের নিচে সূর্যাস্ত হয়ে গিয়েছে। তবে আগে এখানে দোকানপাট খুবই কম ছিল, এবার এসে দেখতেছি একটু দোকানপাটের সংখ্যা বাড়ছে। আর খুবই খারাপ লাগছে যে সূর্যাস্তটা দেখতে পারলাম না, আপনাদের দেখাইতে পারলাম না। সৈকতের এই জায়গাটা বাইক চালাইতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ একমাত্র কুয়াকাটা যেখানে সৈকত দিয়ে এরকম সুন্দর ঝাউবনের ভিতর দিয়ে বাইক রাইড করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যাচ্ছে। ঝাউবনটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। গত বছর এসে যে পরিমাণ ঝাউ গাছ ছিল তার থেকে এই বছর তুলনায় দেখছি আরো কম। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার দোলনা পয়েন্ট, অর্থাৎ এই যে আমার পিছনে অসংখ্য দোলনা বাঁধা। এর আগে কখনো আমি এরকম দোলনা বাঁধা এখানে দেখি নাই, এই প্রথমবার দেখলাম। আমার ঠিক পিছনে, এটা হচ্ছে পিছনে হচ্ছে ফাত্রাচরের অংশ, আর এই সামনে আগাই গেলে পরে 3 নদীর মোহনা, আর আমার পিছনে হচ্ছে ঝাউবন, অর্থাৎ ঝাউবন, দোলনা পয়েন্ট, এরপরে ফাত্রাচর এবং 3 নদীর মোহনা। আপনারা এই জায়গায় আসলে সবাই উপভোগ করতে পারবেন। জায়গাটা খুবই দারুণ। প্রায় আধা কিলোমিটার আগে থেকে দোলনা বাঁধা শুরু, প্রত্যেকটা গাছে 2-3টা করে দোলনা বাঁধা আছে এবং অসংখ্য দর্শনার্থী সে দোলনায় চড়ে উপভোগ করতেছে। সামনে সাগর, আর সাগরের সামনে এরকম দোলনায় বসে সমুদ্র উপভোগ করা আসলেই খুবই ভালো ব্যাপার। যাই হোক, এখানে আসতে হলে আপনাকে কুয়াকাটা থেকে এখানে দূরত্ব হবে 5 থেকে 6 কিলোমিটার পশ্চিম দিকে। যে কোনো নিজের বাইক থাকলে তো আমার মতো বাইক নিয়ে চলে আসতে পারবেন, আর যদি বাইক নিজের না থাকে তাহলে অটো, সিএনজি, এরপরে মোটরসাইকেল ভাড়া করে আপনারা এখানে আসতে পারবেন। খুবই উপভোগ্য জায়গাটি, এবং আসার সময় যে ভিউটা অসম্ভব সুন্দর। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে একটু উপভোগ করব, 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে। সজীব ভাই, গত বছর কুয়াকাটা এসে সজীব ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম। ভাই বারবিকিউ মার্কেটে পরোটা বিক্রি করেন। এখানে এসেই সজীব ভাইকে খুঁজে বের করেছি এবং বললাম বারবিকিউ খেতে চাই। সজীব ভাই নিজে মাছ বাছাই করে রেডি করে দিয়েছে বারবিকিউ করার জন্য। আমরা 1 কেজি ওজনের একটি কই কোরাল মাছ নিয়েছি। সব কিছু রেডি করে দাম পড়েছে 550 টাকা। আর এই হচ্ছে সজীব ভাইয়ের পরোটার দোকান। ভাই পরোটা ভেজে রেডি করছেন, আর ওইদিকে বারবিকিউ রেডি হচ্ছে। আমাদের বারবিকিউ রেডি হয়ে গিয়েছে, আমাদের বারবিকিউ চলে এসেছে। আমরা মূলত একটা কই কোরাল, এর ওজন ছিল প্রায় 1 কেজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সজীব ভাইয়ের পরোটা, বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বের হয়েছি। ঘুরতে এসেছি কুয়াকাটা শুটকি মার্কেট ও বার্মিজ মার্কেট। মার্কেটটি কুয়াকাটা চৌরাস্তা থেকে 500 মিটার পশ্চিম দিকে অবস্থিত। এখানে নানান জাতের, নানান আকৃতির অসংখ্য ছোট বড় শুটকি মাছ পাওয়া যায় এবং কুয়াকাটা শুটকির জন্য বেশ ভালোই সুনাম রয়েছে। শুটকি মার্কেটের পাশেই রয়েছে বার্মিজ মার্কেট। কুয়াকাটার এই একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, শুটকি মার্কেট, বার্মিজ মার্কেট এবং বারবিকিউ মার্কেটের জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে দিয়েছে।
এভাবেই চমৎকার একটি দিন আমরা কুয়াকাটায় অতিবাহিত করেছি। গুড মর্নিং এভরিওয়ান। যদিও এখন আর মর্নিং নাই, এখন বাজে সকাল 11টা। রুম থেকে বের হতে হতে আমাদের 11টা বেজে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠেছি 9টার পরে, যেহেতু আজকে আমরা চলে যাবো এই জন্য একটু বেশি সময় ধরে ঘুম হয়েছে। আর সারাদিন ঘুরবো, পাশাপাশি আবার আজকে জার্নি করে ফরিদপুরে ফিরবো। ব্রেকফাস্ট শেষ করে এরপর আমরা ঘুরতে বেরোবো। সকালবেলা এই যে রুম থেকে বের হলেই যে সুন্দর ভিউটা, আমাদের রুম থেকে বের হলেই সাগরের এই ঢেউ অসম্ভব ভালো লাগে। যাই হোক, সারাদিন আমরা ঘুরবো এবং আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো। সকালবেলা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আবারও। চলেন সারাদিন আজকে কোথায় কোথায় ঘুরবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালকে আমরা একটু ফটোশ্যুটও করতে পারি নাই, কয়েকটা ফটোশ্যুটও আমাদের করা দরকার। বন্ধুরা, আমরা আজকে সকালে ব্রেকফাস্টের পরে আবার এই জায়গাটা আসছি। গতকাল বিকালে আপনাদের এইখানে নিয়ে আসছিলাম, অর্থাৎ এত দূর পর্যন্ত আমরা আসতে পারি নাই। 3 নদীর মোহনা এই জায়গায় আমরা আসতে পারছিলাম না। এখানে আসতে আসতে খুব সুন্দর একটা দৃশ্য, সেটা আপনাদের দেখা। এই যে এখানে জেলে ভাইরা মাছের জাল তুলতেছে। আমরা চলেন দেখি যে কি মাছ ওঠে। অনেকগুলো ছোটো মাছ উঠছে আর একটা কাঁকড়া আছে দেখতেছি, ট্যাংরা মাছ জাতীয় সব ছোটো মাছ, বেশ ভালোই মাছ উঠছে। 3 নদীর মোহনায় গতকালকে বিকেলে আসতে পারি নাই, এখন আমরা 3 নদীর মোহনায় আসলাম। অর্থাৎ আমার যে ডান সাইডটা এটা হচ্ছে বঙ্গোপসাগর, ওপারে যে সবুজ অংশ এটা হচ্ছে ফাত্রাশ্রয় সুন্দরবনের একটা অংশ। যে এই সৌন্দর্য মণ্ডিত ঝাউবন আমরা ওইদিকে দেখতে পাই না। মানে 3 নদীর মোহনায় আসলে পরে আপনারা এই ঝাউবনটা এখানে দেখতে পাবেন। যে 3 নদীর মোহনা বলে, সেই মোহনটা মূলত এটাকে বলবো উত্তর পাশে এই 3 নদীর মোহনা। ওই যে পায়রা নদী এদিক দিয়ে প্রবাহিত হয়ে পায়রা সেতু হয়েছে এই নদীর উপরেই। আর ঠান্ডা বাতাস, যদিও এখানে বিকালটা বেশি ভালো। আমরা যেহেতু বিকাল আজকে চলে যাব এই জন্য সকালে আসছি। যাই হোক, অসম্ভব ভালো লাগছে এই জায়গাটা এসে। আপনারা কুয়াকাটা আসলে এই জায়গাটা আসতে ভুলবেন না, বিশেষ করে বিকাল আসবেন, কারণ সকালে আসছে প্রচণ্ড রোদ, একটু গরম। এখানে কয়েকটা স্পিডবোট ছিল। এই স্পিডবোটগুলোতে মূলত এই সুন্দরবনের যে ফাত্রাশ্বরের যে অংশ, সুন্দরবনের অংশ, এই অংশতে আপনাদের নিয়ে যাবে যদি আপনারা যেতে চান কয়েকজন মিলে। তবে আজকের এইখানে আসার সবচেয়ে ভালো লাগার দৃশ্য হচ্ছে শত শত নৌকা দেখলাম যে এই নদী থেকে সাগরে চলে যাচ্ছে। দেখেন সিরিয়ালে, ওইখান থেকে সিরিয়াল দিয়ে নৌকা একটা 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 করে আসতেছে। আমি এতক্ষণ প্রায় এখানে আধা ঘন্টার বেশি আছি এখানে, এবং সবগুলো এই যে দিক দিয়ে দেখেন সাগরে চলে যাচ্ছে। এই যে নৌকাগুলো সব সাগরে যাচ্ছে মাছ ধরার জন্য। বন্ধুরা, আমরা এখন আছি দোলনা পয়েন্টে। এই দোলনায় বসে আছি, আর এই যে পাশে দেখেন সমুদ্র, আর আমার বাইকটা এখানে পার্কিং করা। সমুদ্রের পাড়ে এরকম দোলনায় দোল খাচ্ছি আর সমুদ্রের ঢেউ উপভোগ করছি, চমৎকার দৃশ্য। আর এই পাশটাতে হচ্ছে ঝাউবন, এখানে কয়েকশো দোলনার ব্যবস্থা করেছে। ইচ্ছা করলে আপনি শুয়ে থাকতে পারবেন, এরকম দোলনাও আছে। খুবই সুন্দর ব্যবস্থা করেছে এখানে যারা কর্তৃপক্ষ আছে, তারা খুবই ভালো লাগছে। এখানে আরও দোলনা আপনাদের দেখায়। গতকাল বিকালে তো আমি আপনাদের এভাবে ঘুরে দেখাইতে পারি নাই। ইচ্ছা করলে আপনারা এই যে দোলনায় শুয়ে শুয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করার পরে এখানে এসে আপনি 1 ঘন্টা রিল্যাক্স, 1.5 ঘন্টা রিল্যাক্স নিতে পারবেন। এখানে আসলে নির্দিষ্ট কোনো টাকা নেই, খুশি হয়ে যে কয় টাকা দেয়। আমরা গতকাল বিকালে বসেছিলাম, 1 ঘন্টা মতো 30 টাকা দিয়েছিলাম। আপনারা আসলে এই দোলনা পয়েন্ট মিস করবেন না। এটা আসলে আগে এই দোলনাগুলো ছিল না, একেবারেই নতুন। গত বছর এসে আমি কিন্তু এই দোলনাগুলো পাই নাই। সবচেয়ে ভালো লাগছে এবার যেটা আমার, সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এইভাবে করে অসংখ্য নৌকা আমি সমুদ্রে যেতে দেখছি নদী থেকে, এটা দারুণ লাগছে। আমরা দোলনা পয়েন্ট থেকে এখনই বিদায় নেব, যে দুপুরি খাবার খাবো। আমরা আছি কুয়াকাটা চৌরাস্তার থেকে এই যে সাগরে আসতে, 0 পয়েন্টে আসতে, এই ডান পাশে বৈশাখী রেস্টুরেন্টের সামনে। আমরা গতকাল থেকে এ পর্যন্ত যতবার খেয়েছি, শুধুমাত্র গতকাল রাতে বারবিকিউ বাদে সব কয়েকটা আমরা এখানে খেয়েছিলাম। এখানে খাবারের মানটা আসলে খুবই সুস্বাদু। আজ আমরা কি খাবো এবং এখানে কি কি আইটেম আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলেন আমরা ভিতরে যাই। এই যে উস্তাদ এখানের দীর্ঘদিন যাবত এখানে আছে। বৈশাখীতে অনেক আইটেমের মাছ মাংস ভর্তা আছে, দুপুরে বহু আইটেম হয়।
বড় ইলিশ আছে, লাক্কা আছে, কোরাল আছে, বাইলা আছে, রূপসাদা আছে, মনকুশি, তপুসি, ঢেলা, বাইলা, পোমা, ট্যাংরা, চিংড়ি, আয়ের, মোসন, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, চাকা চিংড়ি, মৌকাডালি, ভুনা, বিভিন্ন আইটেমের ভর্তা। দুপুরে কী কী আইটেম আছে এবং দাম কেমন আপনাদের সুজন ভাই আমাদের সহযোগিতা করবে। জি স্যার, আপনি কিভাবে লাক্ষা মাছ কই? স্যার এই যে লাক্ষা মাছ গতকাল খেয়েছিলাম আমি এই লাক্ষা, গতকাল আমি খেয়েছিলাম। এটার দাম হচ্ছে 250 না? হ্যাঁ স্যার, এটা এক পিস 250। 300। এটা আছে পোয়া মাছ। আর এটা কি? কোনটা? এটা লাক্ষা। ও এটা স্যালমন না? জি জি। এটা হচ্ছে 300 করে। আর এটা পোয়া মাছ 250 টাকা। পোয়া 250, 250। চিংড়ি চিংড়ি 200 টাকা স্যার। 200। এটা চিংড়ি মাছ স্যার। এটা হচ্ছে ট্যাংরা ট্যাংরা মাছ 250। রূপসাদা আছে, অনেক এটা মাছ। ট্যাংরা মাছ কত? বেলে মাছ, ট্যাংরা 250 টাকা স্যার। মুরগি, আর এটা হচ্ছে ছোট ইলিশ নাকি? আর এই নিচে দেখতেছি করলা ভাজি, এই মাছটা নেন স্যার। ডাল। এই যে রূপচাঁদা। ও আর এই যে রূপসাদা ফ্রাই স্পেশাল আইটেম। এটা কত করে পিস? 300 টাকা স্যার। 300 টাকা পিস। বারবিকিউ সিস্টেম না? অথবা রূপসাদা আজকে খেতে পারি নাকি? গতকালকে লাক্ষা মাছ খেয়েছিলাম, আসলে খুবই সুস্বাদু লাক্ষা মাছটা। এখানে আমি যতদূর জানি রূপসাদার পরে লাক্ষা মাছটাই সবচেয়ে সুস্বাদু। আর গরু গোশের ব্যবস্থা আছে, অনেক প্রকারের ভর্তা। তাহলে এখানে খাবারের গ্রানে থাকা যাচ্ছে না, চলেন খাবারে অর্ডার করি, খাওয়া দাওয়া করবো আগে। আমরা একটা রূপচাঁদা মাছ নিয়েছি ফ্রাই, করলা ভাজি আর ভাত। বিসমিল্লাহ, আমরা রূপচাঁদা মাছ দিয়ে শুরু করলাম। গতকাল লাক্ষা মাছ খেয়েছিলাম, আসলে খুবই সুস্বাদু ছিল। আজকে রূপচাঁদা মাছ দিয়ে সাগরে আসলাম। রূপচাঁদা মাছ না খাইলে কেমন হয় বলেন? বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ। বেশ মজা, তার সাথে পেঁয়াজ ভাজি দিয়েছে। খাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। খাবারটা আসলে খুবই সুস্বাদু, বুঝতে মাছটা বেশ ভালো। দুপুরে ভরপুর খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি মিষ্টিপাড়ার দিকে, অর্থাৎ মিষ্টিপাড়া রাখাইন তাঁতপল্লী, এবং এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, এটা ঘুরবো, এবং রাখাইন পল্লী ঘোরার চেষ্টা করব। এই রাস্তাটা গতবার এসে দেখেছিলাম যে এরকম ইটের একদম খোয়া দিয়ে জাস্ট রোলার দিয়ে সমান করে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত পাকা হয় নাই। এটা আসলে খুবই দুঃখজনক। রাখাইন তাঁত মার্কেট এবং বৌদ্ধ মন্দির, এখানে কুয়াকাটায় আসলে মোটামুটি বেশিরভাগ দর্শনার্থী এখানে যাওয়ার চেষ্টা করে, সুতরাং এই রাস্তাটা ভালো হওয়া উচিত। তবে এই রাস্তার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে আপনি যখন এই দিক দিয়ে যাবেন, এই সুন্দর প্রকৃতি সবুজ দেখতে দেখতে আপনি এই রাখাইন তাঁতপল্লী যেতে পারবেন। রাখাইন তাঁতপল্লী চলে আসছি। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, যেটা এই বৌদ্ধ মন্দিরের হচ্ছে মেইন গেট, এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন ভিতরে ঢুকবো, আমাদের টিকিট কাটা কমপ্লিট। রাখাইনদের একটা জাদুঘর এখানে আছে, রাখাইন জাদুঘর আমরা ঘুরবো। এরপরে ঐতিহ্যবাহী যে মিষ্টিপাড়া তাঁতপল্লী ঘুরবো, এবং রাখাইন পল্লী আছে। এই 4টা জায়গায় আমরা ঘোরার চেষ্টা করবো। চলেন আমরা আগে বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই মিশ্রিপাড়াতে অবস্থিত গৌতম বুদ্ধের যে মূর্তি, তার সামনে, অর্থাৎ তার প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে। এটা নির্মাণ করা হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় 100 বছরের বেশি, 1911 সালে। মূলত রাখাইন অধিবাসীর মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রি তালুকদার, তার নাম অনুসারে মূলত এই এলাকার নাম করা হয়েছে মিস্ত্রিপাড়া। এবং তার উদ্যোগেই মূলত 1911 সালে বার্মা থেকে 5 জন ভাস্কর্য শিল্পী নিয়ে এসে তাদের দ্বারাই মূলত এই মূর্তিটি তৈরি করা হয় বলে ধারণা করা হয়, এখানে তাই বর্ণনা লেখা আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই গৌতম বুদ্ধের যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তার জন্ম থেকে তার জন্ম এবং তার সিদ্ধার্থ লাভ, ধ্যানে বসেছিলেন, এবং তার ইতিহাস কিভাবে তিনি গৌতম বুদ্ধ হয়ে উঠলেন, সেই ইতিহাসটা মূলত এখানে বর্ণনা করা আছে পুরো দেওয়াল জুড়ে, এবং ছবির মাধ্যমে সেটা আবার ফুটিয়ে তোলা হয়েছে। যদিও ছবিগুলো মনে হচ্ছে গ্রাফিক্স দিয়ে তৈরি বা এআই দিয়ে তৈরি, এরকম হতে পারে। গৌতম বুদ্ধের এই মূর্তিটির উচ্চতা 32 ফুট, এবং 5 জন ভাস্কর্যের এটা তৈরি করতে প্রায় 30 মাস সময় লেগেছিল। এবং এটাকে স্বর্ণ মন্দির বলা হয়, বা এর বলার অন্যতম কারণ হচ্ছে স্বর্ণের প্রলেপ দিয়ে বা সোনালী কালারের এই মূর্তিটা তৈরি করা, এবং তার পোশাকটা স্বর্ণের কালারের দিয়ে তৈরি করা হয়েছে বলে এখানে দেখা যাচ্ছে। ধারণা করা হয় এর থেকে এটার নাম স্বর্ণ মন্দির হয়েছে।
আমরা বৌদ্ধ মন্দিরের ঠিক পিছনেই রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র এখানে আছে এবং দর্শনার্থীদের দেখার জন্য এখানে সুন্দর করে ডেকোরেশন করা সাজানো। আমরা এখানে আসছি। গৌতম বুদ্ধের যে শিষ্যরা ছিলেন তাদের বিভিন্ন মূর্তি এখানে রাখা। স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। আমরা তাঁতপল্লীর মধ্যে প্রবেশ করলাম। এখানে আসলেই আপনারা অসংখ্য পোশাক, এই জায়গায় আসলেই ভাইরা বলে যে ভিডিও করে নিয়ে যান। মোল্লা ফ্যাশন হাউস, আপনারা ঢুকেই ডান পাশে এই দোকানটা পেয়ে যাবেন। অসংখ্য দোকান এখানে আছে। এই ভাই ডাক দিয়ে নিয়ে গেল। এখানে একটা দোকান আছে, দোকানের নাম নাবিলা ঝিনুক আচার অ্যান্ড কাপড় হাউস। এটা বেশ বড় একটা দোকান। দেখ, আপনারা আসলে ঘুরে দেখে শুনে দামাদামি করে যে কোনো দোকান থেকে নিতে পারবেন। অনেক দোকান এখানে আসলে এই ভিতরের পাশে আরও অনেক দোকান আছে। এর ভিতরে এই যে রাখাইন যে তাঁতপল্লী, সেই তাঁত কীভাবে তৈরি হয় সেটার একটা মেশিন এখানে দিয়ে দিয়েছে। তাঁত মেশিন দেখেন, এটা দিয়ে এই পাশের দোকানের কাপড় এখানে তৈরি করা হয় এবং এটা সাদা সুতা দিয়ে সাদা কাপড় তৈরি হচ্ছে। আধুনিক মানের মনে হচ্ছে এটা। এবার এসে একটা ভালো জিনিস দেখলাম, এখানে যে তাঁত কাপড়ের যে ঐতিহ্য সেটা ধরে রাখার জন্য এরা এখানে দুইটা মেশিন বসিয়েছে। এখানে আপনার ইচ্ছা করলেই কীভাবে কাপড় তৈরি হয় সেটা এখানে দেখতে পাবেন। এই বড় ভাই মূলত এখানে 3টা মেশিন চালান কারখানা। লাইভে আপনাদের কাপড় তৈরি করে দেবে। আপনারা এখানে আসবেন, সরাসরি কাপড় বোনা দেখবেন এবং একদম স্বল্প লাভে মালে নিতে পারবেন। আপনি যে কোনো পণ্য একটা হোলসেল প্রাইসে নিতে পারবেন এখান থেকে। ইচ্ছা মতো আপনি যে কোনো কাপড় এখানে আপনার ডিজাইন মতো তৈরি করে নিতে পারবেন। একবার লাইভ আপনাদের দেখালাম কিভাবে। এটা হচ্ছে রাখাইন তাঁতপল্লী থেকে একটু ভিতরের দিকে যে রাখাইন পল্লী, মার্কেটের ভিতর দিয়ে চলে আসবেন সোজা। রাখাইন পল্লীর ভিতরে ঢুকেই এখানে ব্যানারে সুন্দর করে লেখা আছে যে এখানে লাইভ কাপড় তৈরি করা হয়। আমরা এখান থেকে একটা কাপড় নিয়েছি, এই আরঙের 3 পিস, জামদানি 3 পিস, একেবারে এখানে লাইভ একেবারে হাতে তৈরি করে দেবে। আপনি দেখবেন, দেখে নিতে পারবেন। এই যে এরকম ব্যানার আপনারা পাবেন রাখাইন তাঁতপল্লী। আর এরকম রাখাইনদের বাড়িঘর দেখতে পারবেন। সব কিন্তু রাখাইনদের বাড়িঘর। এখানে যারা আছে সব রাখাইন। আমরা রাখাইন পাড়ায় আছি, রাখাইনদের বাড়িঘর। আমাদের রাখাইনের এই রাখাইন পল্লী, রাখাইন তাঁত মার্কেট এবং বৌদ্ধ মন্দির ঘোরাঘুরি শেষ। রাখাইন জাদুঘরটা আজকে বন্ধ আছে আজকে, যার কারণে আমরা ঘুরে দেখাতে পারলাম না। আমরা এখান থেকে বের হয়ে যাব, যে আমরা সাগর পাড়ে সময় কাটাবো। এখন বিকাল 4টা বেজে গিয়েছে। আমরা এখন চলে আসছি কুয়াকাটার 0 পয়েন্টে আর কি। সাগরের পাড় দিয়ে হাঁটছি। সকালবেলার দিকে আসলে এখানে একদম জোয়ারের পানি চলে আসে। আর যেহেতু আমরা চলে যাব সন্ধ্যার দিকে, আমরা এখান থেকে বিদায় নিব। এখানে একটু বিশ্রাম নিব, যে সুন্দর বসার জায়গা আছে এখানে। ঘন্টা 30 টাকা করে আমরা এখানে বসবো, 1 ঘন্টা মতো বসবো। আর এই সময়টায়, বিকালের সময়টায় এই জায়গাটা কিন্তু প্রচুর লোকজন হয় এবং খুবই সুন্দর লাগে। বিশেষ করে এখন তো ভাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জোয়ারের পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আরও জায়গাটা বড় হবে, অসংখ্য মানুষ এখানে আসবে। বিকালে কুয়াকাটার এই জায়গাটায় খুবই ভালো লাগে। এবং গতকাল যেহেতু আমরা এখানে থাকতে পারি নাই, এই জন্য আমরা বিকালে আজকে এই জায়গায় কাটাচ্ছি। আর আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো। পিছনে সমুদ্র সৈকত দেখেন। I can't remember who I am. I hope you still recognize
আমরা একটা এই যে সিট নিয়েছি, সিট নিয়ে বসে আছি রিল্যাক্স 1 ঘন্টার জন্য। কুয়াকাটা আসছি, গতকাল ভোর এসে পৌঁছেছি। গতকাল সারাদিন ছিলাম, রাতে ছিলাম, আজকে সারাদিন থাকবো, সন্ধ্যায় বের হয়ে যাব। অর্থাৎ আমরা 2 দিন আর 1 রাত স্টে করছি। তবে কুয়াকাটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে হয়, কুয়াকাটার সমুদ্র যদি সুন্দরভাবে উপভোগ করতে হয়, তাহলে আমার মনে হয় যে 2 রাত 3 দিন যদি কুয়াকাটা স্টে করা যায়, তাহলে সব জায়গাগুলো সুন্দরভাবে দেখা যায় এবং সমুদ্রকে একদম দারুণভাবে উপভোগ করা যায়। কুয়াকাটায় যদি আপনারা 1 রাত 2 দিন থাকেন, তাহলে কেমন খরচ হতে পারে বা একটা খরচের একটা ধারণা আপনাদের দিতে পারি। কুয়াকাটায় তুলনামূলক একটু কস্ট কম। আমার 4000 টাকা আমি টোটাল প্যাকেজে এখানে ঘুরে যেতে পারবো। আপনারা 2 জন আসলে 5000, আপনারা 5000 যদি ম্যানেজ করতে চান, তাহলে 5000-এ ম্যানেজ করা সম্ভব। যেমন আমরা ভালো ভালো খাবার খেয়েছি, অনেক খাবার টেস্ট করেছি, যেটা সত্য কথা, অনেকগুলো আচার টেস্ট করেছি। তো সব মিলে এই জন্য আমাদের জন্য একটু কস্টটা বেশি ছিল। তবে আমার মনে হয় যদি কেউ 2 দিন আর 1 রাত এখানে স্টে করে, তাহলে সে 5000 টাকায় 2 জনে খুব সুন্দরভাবে কুয়াকাটাতে ঘুরে যাওয়া সম্ভব। এবার আসলে দারুণভাবে উপভোগ করেছি, সত্য কথা যেটা। বিশেষ করে কালকে যখন গোসল করতে আসলাম একটু বৃষ্টি ছিল, আবার আজকে সকাল থেকে মেঘলা ছিল, আবার এখন একদম আকাশটা পরিষ্কার। আবার যেদিন আসছিলাম সকালবেলা, সেদিন আকাশটা পরিষ্কার ছিল, জোয়ার ভাটা সব দেখলাম। আর সব জায়গায় মোটামুটি ঘুরতে পেরেছি, শুধু একটা জায়গায় ঘোরা হয় নাই, সূর্যোদয়টা দেখতে পারি নাই। কারণ আজকে সকালে যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু আসলে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, যার জন্য যাওয়া হয় নাই। I can't remember who I am. I hope you still recognize. I know I've changed. Things seem so perfect when you're young. আকাশটা একদম নীল হয়ে আছে, মাঝখানে সাদা সাদা মেঘ, আর পিছনে সাগর, সাগরের ঢেউ, সব মিলে অসম্ভব সুন্দর। সূর্যটা পিছনে আমার, হয়তোবা আর ঘন্টাখানিক পরেই সূর্য অস্ত হয়ে যাবে। দুইটা লোট্টা মাছ নিয়েছি ফ্রাই, আর কাঁকড়া ভোনা, আর বাঁশপাতা মাছের ফ্রাই দিয়ে বারবিকিউ হবে। সজীব ভাই রেডি করতেছে। পরাটা ম্যান এখন পুরা ফুড দামে দোকানদার হয়ে গেছে। সজীব ভাইয়ের দোকানটা হচ্ছে আপনারা এই বারবিকিউ মাঠে ঢুকেই 5-7টা দোকান পরে এসেই ডান পাশে এসে সজীব ভাইয়ের পরাটার দোকান। আমি গত বছর এসে তো আপনারা দেখছেন, সজীব ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম। আসলে খুবই ভালো মানের মানুষ, এবং ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য দোয়া। ভাই কিছু বলেন। লোক ভালো না, মানুষ ভাইয়ের হাসি আসলে অসম্ভব সুন্দর। একটু দেখান আপনার ক্ষমাটা। সজীব ভাই এখানে এসে আসলে আমি কোনো মাছ বাছাই যাচাই করি নাই। ভাইকে বলছি যে ভাই গতকালকে আসলাম, আমি যে মাছ খেয়েছিলাম কই কোরাল, ভাইকে বললাম যে ভাই মাছ খাবো, ভাই রেডি করে দিয়েছে সব কিছু। আবার আজকে এসে বললাম যে ভাই লোট্টা ফ্রাই খাবো, কাঁকড়া বোনা খাইতে ইচ্ছা করতেছে, আর একটা হচ্ছে বাঁশপাতা মাছের বারবিকিউ খাবো। অনেক মাছের টেস্ট নিয়ে যাচ্ছে আর কি, তা ভাই সব রেডি করে দিচ্ছে। যদিও ভাইয়ের এখনও পরাটা রেডি হয় নাই। সজীব ভাই আছে কিন্তু চলে যাবো, এই জন্য সকাল সকাল আসছি। তাই সত্যি এই হচ্ছে সজীব ভাইয়ের পরার দোকান, বাইরে এখানেই ভালো মানায়। আর আমরা ওই উপরে সাগরের পাড়ে বসে বসে খাওয়ার সুব্যবস্থা আছে, ওইখানে বসবো। ভাই বিসমিল্লাহ বলে আজকে শুরু করতেছেন নাকি? সজীব ভাই যে তার দোকান ওপেন করতেছে, যদিও সন্ধ্যার আসলে মাগরিবের পরেই এখানে বারবিকিউ ওপেন হয়। আমি একটু আগে আসতে আসতে চলে যাবে, এই জন্য সজীব ভাইয়ের সাথে কথা বলে গেছিলাম, ভাই আগে আসছে। মাছের অর্ডার দিয়েছি, এখন বেঁকে থাকলাম। আর আপনারা সজীব ভাইয়ের দোকানে আসতে পারেন, একজন ভালো মানুষের সাথে পরিচিত হতে পারবেন আপনারা। যাই হোক, এখন এখানে বসে একটু এই সাগরটা উপভোগ করব। সজীব ভাই পরোটা তৈরি করতেছে, আর আমরাও খাওয়া দাওয়া শেষ, বিদায় নেব। সজীব ভাই তাহলে বিদায় নিচ্ছি, দোয়া রাখেন। সজীব ভাইয়ের জন্য দোয়া রইল, হাসান ভাইয়ের জন্য দোয়া আছে। আমাদের কুয়াকাটা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আমরা বারবিকিউ মার্কেট থেকে এই যে আমাদের হোটেলের কাছে চলে আসছি। আমরা এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ঘোরাঘুরি মোটামুটি একদম কমপ্লিট, ব্যাগ ট্যাগ সব রেডি। আমরা বাইক স্টার্ট দিব, যেহেতু 7টার বেশি বেজে গিয়েছে, যেহেতু অনেক রাত হয়ে যাবে, আর পথে ভিডিও করতে যাচ্ছে না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 2 দিন 1 রাত আমরা কুয়াকাটায় ছিলাম। আশা করি আপনাদের ভিডিওটা একদম খারাপ লাগে নাই, ভালোই লেগেছে।
কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় যেয়ে সুন্দর সুন্দর প্যালেসগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারি, তথ্য দিতে পারি। তো সব মিলিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত দেখেছেন। সমুদ্র সৈকত থেকে, কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।